আজকে আমি অনেক অনেক বেশি এক্সাইটেড, কারণ আমার অনলাইন টিচিং অ্যাক্টিভিটির জগতের রিসেন্ট যে কোশ্চেনগুলো আছে, কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত যে ক্লাসগুলো আছে, আমি গত 4 বছর ধরে যত ক্লাস দিয়েছি সবগুলো ক্লাসের মধ্যে আজকে আমি সবথেকে বেস্ট ক্লাসটা আপনাদেরকে দিতে যাচ্ছি। তো আজকের ক্লাসটা আপনাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যেটা বলার অপেক্ষা রাখে না, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আজকের মাত্র একটা ক্লাস থেকে আমি 200টা সাম্প্রতিক প্রশ্ন আপনাদের সাজেশন করে দিব। 200টা সাম্প্রতিক প্রশ্ন থেকে আপনি 5 থেকে 7 মার্কের কোশ্চেন নিশ্চিত ইনশাল্লাহ পেয়ে যাবেন, কারণ 200টা প্রশ্নই হলো সাজেশনকৃত প্রশ্ন। তো আজকে আমরা এই যে 2025 সালের যে হট টপিকগুলো আছে, এই সবগুলো হট টপিক থেকে সাজেশনকৃত 200টা সাম্প্রতিক প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব। দেখুন কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব, এটার বাইরেও আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি 15টা টপিকস লিখেছি, আমি প্রকৃতপক্ষে 17টা টপিকস আপনাদের সাথে আলোচনা করেছি। তো 17টা টপিকসের উপর 200টা সাম্প্রতিক প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আসি ফিফা বিশ্বকাপ 2026 সংক্রান্ত যে তথ্য আছে, কারণ ফিফা বিশ্বকাপ থেকে নিশ্চিত কোশ্চেন আসবে, তাই আপনার ফিফা বিশ্বকাপ হওয়ার আগে পরীক্ষা হোক বা পরে হোক নিশ্চিত আপনি কোশ্চেন পেতে যাচ্ছেন, এতটুকু শিওর থাকতে পারেন। তো ফিফা বিশ্বকাপ 2026 সংক্রান্ত যে তথ্যগুলো আছে, 1 নম্বর যে কোশ্চেন, 2026 সালে ফিফা বিশ্বকাপ কততম আসর? এটা কিন্তু 23তম আসর। আর 2022 সালে কাতার বিশ্বকাপ ছিল 22তম আসর। 2026 সালে ফিফা বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে? 11 জুন থেকে 19 জুলাই 2026-এ অনুষ্ঠিত হবে। 3 নম্বর, 2026 সালে ফিফা বিশ্বকাপ কয়টি দেশ? 3টা দেশ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে। সেই 3টা দেশের নাম কি? সেই 3টা দেশের নাম হলো কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। সেই 3টা দেশের নাম কি? কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। 2026 সালের বিশ্বকাপ ফুটবলের মাস্কট কয়টি? 3টা মাস্কট। যেহেতু 3টা দেশে অনুষ্ঠিত হচ্ছে, 3টা মাস্কট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো 2026 সালের 23তম ফুটবলের মাস্কট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সেই মাস্কট 3টা হলো ম্যাপল, যেটা কানাডার পাতা আমরা জানি। এই 3টা খুব বেশি গুরুত্বপূর্ণ। 2026 ফিফা বিশ্বকাপ কতটি শহরে অনুষ্ঠিত হবে? 3টা দেশের 16টা শহরে 2026 সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। খুব বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, 2026 সালের বিশ্বকাপের আয়োজক মহাদেশ কোনটি? উত্তর আমেরিকা। এই 3টা দেশই কিন্তু উত্তর আমেরিকাতে অবস্থিত। আবারও বলে দিচ্ছি কোন কোন দেশ: কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। 3টা কিন্তু উত্তর আমেরিকার সবথেকে প্রভাবশালী 3টা দেশ। আচ্ছা, 9 নম্বর যে কোশ্চেনটা আছে, 2026 সালে ফিফা বিশ্বকাপ কতটি দল নিয়ে অনুষ্ঠিত হবে? এটা ভেরি অ্যামেজিং একটা তথ্য, কারণ এবার প্রথমবারের মতো 48টা দেশ নিয়ে কিন্তু ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আচ্ছা, এর আগে কয়টা দল নিয়ে অনুষ্ঠিত হতো? এর আগে হলো 32টা দল নিয়ে অনুষ্ঠিত হতো। 11 নম্বর, বর্তমানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা, বর্তমানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আর 2026 সালের বিশ্বকাপের বিডে কোন দেশ পরাজিত হয়েছিল? মরক্কো। মানে মরক্কোকে পরাজিত করে ভোটের মাধ্যমে কিন্তু এই বিডটা হয়। তো মরক্কোকে পরাজিত করে উত্তর আমেরিকার মহাদেশে এই খেলার আয়োজনটা হবে বলে সিদ্ধান্ত হয়। আচ্ছা, 13 নম্বর, 2026 সাল বিশ্বকাপে মোট কতটি ম্যাচ হবে? 104টি ম্যাচ হবে। কয়টি ম্যাচ হবে? 104টি, ভুলের জন্য না যান। আর পিডিএফ কিভাবে পাবেন সে বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, ভিডিও দেখতে থাকতে হবে, ঠিক আছে? যারা ক্লাস করবেন সবাইকে ইনশাল্লাহ পিডিএফ দিব। বিশেষত ভাই যারা আপনারা ইউটিউব থেকে ক্লাস করেন, আপনারা প্রচুর কমেন্ট করেন, কিন্তু আপনারা সঠিক প্রসিডিউর না জানার কারণে আমাদের পিডিএফগুলো পান না। আমাদের পিডিএফগুলো কিন্তু আমরা বিশেষত সাম্প্রতিক জিকে সংক্রান্ত সব পিডিএফ কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদের দিয়ে দিই। সো ইউটিউব থেকে যারা ক্লাস করছেন তাদের অবশ্যই তারাও পিডিএফ পাবেন। কিভাবে পাবেন প্রসিডিউরটা জানতে হবে। ওকে, আমি আপনাদের সাথে আলোচনা করব। আচ্ছা, 14 নম্বর, যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে? সোফি স্টেডিয়াম, এটা হলো ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। ফিফার বর্তমান সভাপতিকে? জিয়ান্নি ইনফান্তিনো। আচ্ছা, এবার আমরা জানবো মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2026 সংক্রান্ত তথ্য। সরি, 2025, কিন্তু 26 না। 2025 সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ কততম আসর? এটা হলো 13তম আসর। এটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে। 2025 সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ কে আয়োজন করে? আইসিসি আয়োজন করে। মহিলা বিশ্বকাপ কে আয়োজন করে? আইসিসি আয়োজন করে। আচ্ছা, মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোন ফরম্যাটে অনুষ্ঠিত হয়? মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোন ফরম্যাটে হয়? ওডিআই ফরম্যাটে, মানে ওয়ান ডে যেটাকে বলি। তো আমাদের যে পুরুষ ক্রিকেট বিশ্বকাপ এটাও কিন্তু ওডিআই ফরম্যাটে হয়। তো এই ফরম্যাটগুলো বুঝবেন। এছাড়াও আরও কিন্তু 2টা ফরম্যাট আছে, বিশেষত মেয়েরা অনেকে নাও বুঝতে পারে। T20 মানে 20 ওভারের খেলা হয়, ওডিআই 50 ওভারের খেলা হয়, আর টেস্ট মূলত 5 দিনের খেলা হয়। মহিলা ক্রিকেট বিশ্বকাপ কত বছর পর পর হয়? 4 বছর পর পর। 2025 সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশের নাম কি? ভারত। কোন দেশ আয়োজক? ভারত। ভারত এবং পাকিস্তান ম্যাচ কোন ভেন্যুতে হয়? নিরপেক্ষ ভেন্যুতে, যেটা হয়েছিল শ্রীলঙ্কাতে। কোন স্টেডিয়ামকে ফাইনাল ভেন্যু করা হয়? ডিওয়াই পাতিল স্টেডিয়াম, যেটা ভারতের অন্যতম একটি ধনী শহর মুম্বাইতে অবস্থিত।
ফাইনালে কোন দুটি দল খেলেছিল? ফাইনালে দুইটা দল খেলেছিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন ভারত। আর ভারত কত রানে চ্যাম্পিয়ন হয়? 52 রানে চ্যাম্পিয়ন হয়। ভারতের মোট রান, ভারত হলো 298 রান করে। আর রানার্স আপ নিঃসন্দেহে দক্ষিণ আফ্রিকা, যেহেতু ভারত এবং দক্ষিণ আফ্রিকা 2025 সালে নারী ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে খেলেছে, অংশগ্রহণ করেছে। রানার্স আপ মানে যারা ফাইনালে পরাজিত হয় তাদেরকে বলা হয় রানার্স আপ, আর চ্যাম্পিয়ন মানে যারা ফাইনালে জয়লাভ করে। দক্ষিণ আফ্রিকা কতটি রান সংগ্রহ করে? 246 মাত্র, অল আউট হয়ে যায়, খুব একটা ভালো খেলতে পারেনি। ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছিলেন শেফালি বর্মা। কে? শেফালি বর্মা। শেফালি বর্মা কত রান করেন? তিনি 87 রান করেছিলেন। দীপ্তি শর্মা কতটি উইকেট নেন? তিনি 5টা উইকেট লাভ করে। দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান সংগ্রাহককে লরা উলভার্ট। কে? লরা উলভার্ট। খুব বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু আপনারা জাস্ট কোশ্চেনগুলো দেখেই আমার মনে হয় গেস করতে পারছেন যে কোশ্চেনগুলো আপনাদের জন্য কত কত বেশি গুরুত্বপূর্ণ। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার কে ছিলেন? খাকা। কে ছিলেন? খাকা। খুব বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, আর আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই কোশ্চেনগুলো মানে আমি 200টা কোশ্চেন আলোচনা করব, ভিডিওটা রেকর্ড করতে যেমন কষ্ট হয়, কোশ্চেনগুলো কালেক্ট করতে তার থেকে 5 গুণ বেশি কষ্ট হয়, আবার এডিট করতে আরও বেশি কষ্ট হয়। তো এত কষ্টের পরে আপনাদের কাছে এত সুন্দর একটা টিউটোরিয়াল দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। তো আপনারা অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীতে এ ধরনের ক্রমাগত সাম্প্রতিক থেকে শুরু করে জিকে, বাংলা, ইংরেজির প্রিমিয়াম ক্লাস, যেটা বলে প্রিমিয়াম ক্লাস টিউটোরিয়ালগুলো আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আর ডেফিনেটলি লাইক করবেন, এবং যারা ক্লাস করতেছেন ক্লাস শেষে ডান লিখবেন। তারপর আমি আপনাদের সবগুলো পিডিএফ দিয়ে দিব, মানে যত সাম্প্রতিক প্রশ্নের পিডিএফ আছে সব আপনাদের দিয়ে দেবো, কিন্তু প্রসিডিউর জানতে হবে যে কোন প্রসিডিউরে আমাদের কাছ থেকে পিডিএফগুলো পাওয়া যায়। ওকে, আমরা কিন্তু এখনো পর্যন্ত আমরা 260টা সাম্প্রতিক প্রশ্নের পিডিএফ কিন্তু অলরেডি দিয়েছি। তো আমরা নোবেল পুরস্কার 2025 সংক্রান্ত তথ্যগুলো জানবো। শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে নওরোজিয়ান নোবেল কমিটি। আমরা সবসময় কিন্তু শুনি যে সুইডিশ একাডেমি, মানে নোবেল পুরস্কার দেওয়া হয় কোথা থেকে? সুইডেন থেকে, আলফ্রেড নোবেল। তো বিষয়টা হলো কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নওরোজিয়ান নোবেল কমিটি থেকে। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হলো সুইডিশ একাডেমি। কোন সাল থেকে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়? 1901 সাল থেকে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়। মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় আপনারা কি জানেন? অবশ্যই জানার কথা। 6টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। ওকে, খুব বেশি গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোবেল পুরস্কার সংক্রান্ত যে স্থির তথ্য আছে এগুলো আপনাদের জানতে হবে। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে কে? মারিয়া করিনা মাচাদো। মারিয়া করিনা মাচাদো ভেনেজুয়েলার একজন নাগরিক। তিনি একজন রাজনীতিবিদ, বিরোধী দলীয় নেতা। ভেনেজুয়েলার বর্তমান যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপোজিশন পার্টির নেতা কিন্তু তিনি। 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছে লাসলো ক্রাসনাহরকাই। লাসলো ক্রাসনাহরকাই তিনি হাঙ্গেরির নাগরিক, অস্ট্রিয়া না, হাঙ্গেরির নাগরিক কিন্তু। আর শান্তাঙ্গো তার একটি বিখ্যাত লেখা, এটি প্রকাশিত হল 1985 সালে। কত সালে? 1985 সালে। আচ্ছা, আর এই যে লাসলো ক্রাসনাহরকাই, তিনি কিন্তু একক কোনো লেখনির কারণে কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পায়নি, বরং তিনি তার সামগ্রিক যে লেখা তার কারণে পেয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমি উল্লেখ করে দিই। এর আগের যে নোবেল পুরস্কারটা হলো সেখানে কিন্তু এশীয় প্রথম নারী হ্যান ক্যাং, দক্ষিণ কোরিয়ার একজন নাগরিক, তিনি কিন্তু এর আগে এশীয় প্রথম নারী হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তো তিনিও নির্দিষ্ট কোনো লেখনির জন্য কিন্তু নোবেল পুরস্কার পাননি, বরং তার সামগ্রিক লেখার কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। যেমনটা আমরা যদি বলি রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথ কিন্তু গীতাঞ্জলির কারণে পেয়েছেন, তার সামগ্রিক লেখার ক্ষেত্রে কিন্তু তিনি পাননি, মানে তার সামগ্রিক যে সাহিত্য জগৎ তার কারণে কিন্তু তিনি পাননি, তিনি পেয়েছেন একটা মাত্র গ্রন্থের কারণে। আর এই যে লাসলো ক্রাসনাহরকাই বা এর আগে যে নোবেল পুরস্কার পেয়েছে হ্যান ক্যাং, দক্ষিণ কোরিয়ার প্রথম নাগরিক এবং এশিয়ার প্রথম মহিলা, তারা দুইজনই কিন্তু তাদের সামগ্রিক অর্জন বা লেখনির কারণে নোবেল পুরস্কার পেয়েছে। সুসান সোন ট্যাগ তাকে কি নামে আখ্যায়িত করেছে? এই যে লাসলো ক্রাসনাহরকাই অ্যাপোক্যালিপসের মাস্টার হিসেবে। তার লেখায় কাফকা এবং বার্নহার্ডের প্রভাব দেখা যায়। অর্থনীতিতে নোবেল পুরস্কার 2025 পেয়েছে মোকির আগিও এবং হাউইট, মানে সংক্ষিপ্ত নাম। ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন তত্ত্বের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন আগিও এবং হাউইট, দুইজনই অর্থনীতিতে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে। নোবেল পুরস্কার সংক্রান্ত আসলে এই তথ্যগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। অর্থনীতিতে নোবেল পুরস্কার সূচনা হয় কত সালে? অর্থনীতিতে নোবেল পুরস্কার সূচনা হয় হলো 1965 সালে। সর্বাধিক নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে রেড ক্রস। কোন প্রতিষ্ঠান? রেড ক্রস। কোন প্রতিষ্ঠানের উদ্যোগে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়? সুইডিশ কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে।
নোবেল পুরস্কার প্রবর্তন শুরু হয় 1901 সাল থেকে, কিন্তু তখন 5টা বিষয়ে দেওয়া হতো। 1965 সালে সুইডেনের যে কেন্দ্রীয় ব্যাংক তার উদ্যোগে প্রথম অর্থনীতিতেও নোবেল পুরস্কার প্রবর্তন করার বিধান চালু করা হয়। ওকে, আমরা ফিলিস্তিন সম্পর্কিত সাম্প্রতিক কিছু তথ্য জানবো। ফিলিস্তিন বর্তমান পৃথিবীর আলোচনার কেন্দ্র অনেক আগে ধরে, পৃথিবী সৃষ্টির পর থেকে ফিলিস্তিন আলোচনার কেন্দ্র হিসেবে আসছে। আব্রাহামিক ধর্মগুলোতে আমরা কিন্তু দেখব যে সব কিছুই কিন্তু ফিলিস্তিন কেন্দ্রিক, মিশর কেন্দ্রিক আলোচনাগুলো রয়েছে। সো ফিলিস্তিন কিয়ামতের আগ পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দু এবং পৃথিবীর গুরুত্বপূর্ণ স্থান হিসেবে থাকবে। 51তম যে প্রশ্নটা আছে, G7 দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কোন দেশগুলো? দিয়েছে হলো কানাডা এবং যুক্তরাষ্ট্র। মানে এই প্রশ্নটা যে কত বেশি গুরুত্বপূর্ণ বলার অপেক্ষা রাখে না, খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু হাইলাইট করলাম G7 ওয়ার্ল্ডের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সংগঠন, কারণ এটার ইনফ্লুয়েন্স খুব বেশি। G7 এর যে কোনো কার্যক্রম সারা পৃথিবীতে প্রভাব ফেলে। সো এই সংক্রান্ত তথ্যগুলো আপনাকে জানতে হবে। এখন ইতালি এবং অস্ট্রেলিয়াও কিন্তু ফিলিস্তিনকে রিসেন্টলি স্বীকৃতি দিয়েছে, কিন্তু ইতালি G7 এর সদস্য হলেও অস্ট্রেলিয়া কিন্তু G7 এর সদস্য না। G7ভুক্ত দেশ কোনগুলো? ইউরোপিয়ান দেশ রয়েছে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড এবং ইতালি, এই 4টা দেশ। আর উত্তর আমেরিকার 2টা দেশ, একটা হলো কানাডা, যুক্তরাষ্ট্র, টোটাল হলো 6টা। আর একমাত্র এশীয় G7ভুক্ত দেশ রয়েছে জাপান। আশা করি বুঝতে পারছেন, 7টা। আর এর আগে কিন্তু রাশিয়াও ছিল, কিন্তু রাশিয়া যখন ক্রিমিয়া দখল করে নেয় সম্ভবত 2014 সালে, তারপর কিন্তু তাকে G7 থেকে বহিষ্কার করা হয়। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দিয়েছিল আলজেরিয়া 1988 সালে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহর হলো জেরিকো, খুব গুরুত্বপূর্ণ। পবিত্র নগরী বলা হয় জেরুজালেম। মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি 3 ধর্মের কাছে পবিত্র নগরী হলো জেরুজালেম, এবং এই পবিত্র জায়গাটা হলো মসজিদুল আল আকসা। হিন্দুদের ক্ষেত্রে কিন্তু ইহুদিদের ক্ষেত্রে কিন্তু ওয়েস্টার্ন ওয়াল পবিত্রতম জায়গা হিসেবে বিবেচিত হয়। মূলত ওয়েস্টার্ন যে ওয়াল, ওটা কিন্তু সুলাইমান আলাইহিস সালামের একটি জায়গা। মানে বিশেষত ওই যে আমরা একটা গল্প জানি না, যে সুলাইমান আলাইহিস সালাম একটি মসজিদ নির্মাণ করতেছিল সেই সময় জিনদের দ্বারা, তারপর তিনি মারা গেছিল কিন্তু তিনি লাঠি ভর দিয়ে দাঁড়িয়েছিল। তো ওই মসজিদটা মূলত ওই ওয়েস্টার্ন ওয়ালেই কিন্তু নির্মাণ করা হয়েছিল, যেটাকে থার্ড টেম্পল বলা হয়। ফিলিস্তিন কোন অংশে বিভক্ত? ফিলিস্তিনের কিন্তু 2টা পার্ট রয়েছে, একটা হলো পশ্চিম তীর যেটাকে বলা হয় ওয়েস্ট ব্যাংক, আর একটা হলো গাজা। পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংকে জেরুজালেম শহরটি অবস্থিত। আর জেরুজালেমের যে প্রকৃত শহর সেটা কিন্তু চারপাশে দেওয়াল দিয়ে ঘেরা, খুব গুরুত্বপূর্ণ। অটোমান সাম্রাজ্যের সময় বা তার আগেও কিন্তু এটা দেওয়াল দিয়ে ঘেরা ছিল। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোনটি? ওয়াফা। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা হলো ওয়াফা। ফিলিস্তিন ভূমিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় 1948 সালে। আচ্ছা, এটা আবার অনেকে কনফিউজ হয়ে যেতে পারে যে ফিলিস্তিনের ভূমিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে 1948 সালে, কিন্তু প্রথম স্বীকৃতি পেয়েছে সেই 1988 সালের দিকে আলজেরিয়ার কাছ থেকে। তো ফিলিস্তিন ভূমিতে আবার ইসরায়েল রাষ্ট্র কিন্তু 1948 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে ইউরোপিয়ান সব দেশ কিন্তু তাদেরকে স্বীকৃতি দেয়, যে কারণে কিন্তু 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরেও কিন্তু তারা একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে কিন্তু কার্যক্রম পরিচালনা করে। আচ্ছা, গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা, খুব গুরুত্বপূর্ণ তথ্য। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় কতটি দেশের জাহাজ অংশগ্রহণ করেছিল? 44টি দেশের জাহাজ অংশগ্রহণ করেছিল। মোট জাহাজের সংখ্যা ছিল হলো 50টি। আর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় কতজন অংশগ্রহণ করেছিল? 417 জন। কতজন? 417 জন অংশগ্রহণ করেছিল। ওকে, খুব বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই তথ্যগুলো। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা কোন জায়গা থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে? গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা এটা মূলত যাত্রা শুরু করে হলো 31শে আগস্ট 2025 স্পেনের বার্সেলোনা থেকে। কোথা থেকে? স্পেনের বার্সেলোনা। কাতালোনিয়া প্রদেশের রাজধানী হলো বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ পৃথিবী বিখ্যাত ফুটবল ক্লাব। তো এই দুইটা কিন্তু আসলে রাজধানীর নাম দুইটাই। স্পেনের রাজধানী কিন্তু মাদ্রিদ, আর বার্সেলোনা হলো স্পেনের একটি প্রদেশ কাতালোনিয়া, সেই কাতালোনিয়ার রাজধানী হলো বার্সেলোনা। স্পেন কিন্তু অন্যতম একটি সমৃদ্ধশালী দেশ ইউরোপের। মানে ইউরোপের যদি সব থেকে সমৃদ্ধির কথা বলা হয় তাহলে আমরা যুক্তরাজ্যের কথা জানি, ফ্রান্সের কথা জানি, জার্মানির কথা জানি, ইতালির কথা জানি। এরপরে যদি সমৃদ্ধশালী দেশ বিবেচনা করা হয় তাহলে স্পেন। এছাড়াও আমরা জানি যে স্ক্যান্ডিনেভিয়ানভুক্ত যে দেশগুলো আছে, ফিনল্যান্ড, তারপরে ডেনমার্ক, সুইডেন, আইসল্যান্ড, এই দেশগুলোও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে এই দেশগুলো সবসময় মানব উন্নয়ন সূচক, গণতন্ত্র, টেকসই অর্থনীতি, শান্তি সূচক সবগুলো দিক থেকে কিন্তু সবসময় শীর্ষে অবস্থান করে। শান্তি সূচকে কিন্তু বিগত কয়েক বছর ধরে আইসল্যান্ড, সুখী সূচকে কিন্তু সবথেকে হ্যাপি কান্ট্রি সেই সূচকে কিন্তু ফিনল্যান্ড, তারপরে ডেমোক্রেটিক যে স্ট্যাবিলিটি এই সূচকে কিন্তু ডেনমার্ক।
মানে ক্রমাগতভাবে এই দেশগুলো কিন্তু স্থান দখল করে আছে। আর উদ্ভাবনী সূচকে কিন্তু সবসময় দেখবেন সুইজারল্যান্ড থাকে। তো অ্যাডিশনাল বেশ কিছু তথ্য দিলাম। ফ্লোটিলা জাহাজের একমাত্র বাংলাদেশি নাম কি? অনেকেই কনফিউজড হয়ে যাবে, শহীদুল ইসলাম নাকি শহীদুল আলম? শহীদুল আলম। তো অনেকেই কিন্তু শহীদুল ইসলাম দেখে শহীদুল ইসলামটা রাইট আনসার করবে, বাট শহীদুল আলমটা রাইট আনসার। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাটা কি? এটি একটি আন্তর্জাতিক নৌবহর। সমুদ্র ফ্লোটিলার উদ্দেশ্য ছিল গাজায় মানবিক ত্রাণ সরবরাহ করা। ওকে, আচ্ছা, এবার আমরা দেখি ফ্লোটিলা শব্দটি কোন ভাষা থেকে আসছে। ফ্লোটিলা শব্দটিকে আসছে স্প্যানিশ ভাষা থেকে। ফ্লোটিলা শব্দের অর্থ হলো জাহাজের ছোট বহর। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা বহরের নেতৃত্ব দেন সুইডিশ জলবায়ু ও অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। আর জুলাই ঘোষণাপত্র সম্পর্কিত তথ্যগুলো এবার আমরা জানবো। গ্লোবাল ফ্লোটিলা দেখলাম, এবার জুলাই প্রোক্লামেশন 2025 সংক্রান্ত যে কোশ্চেন আছে, এটা মূলত একটি রাজনৈতিক সনদ। এটা কি? একটা রাজনৈতিক সনদ যেখানে রাজনৈতিক ঐক্যমত ভিত্তিক গণতান্ত্রিক সংস্কার প্রস্তাব করা হয়েছে। জুলাই সনদে কতটি প্রতিশ্রুতির কথা আছে? 28টি প্রতিশ্রুতির কথা আছে। জাতীয় ঐক্যমত কমিশন কখন গঠিত হয়? এটা 15 ফেব্রুয়ারি 2025 জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়। আচ্ছা, জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হলো। কমিশন গঠিত হওয়ার পর আলোচনার সময় কতদিন ও কত ধাপে সম্পন্ন হয়েছে? মোট 3 ধাপে 72 দিন সময়ে কিন্তু সম্পন্ন হয়েছে। আচ্ছা, আরও আমরা তথ্য দেখব। এখনো আমরা 100টাও ছুঁইতে পারলাম না। কমিশনের প্রথম পর্যায়ে আলোচনায় কতটি বিষয়ে ঐক্যমত হয়? কমিশনের প্রথম পর্যায়ে বৈঠকে 166টি বিষয়ে এবং 64টি বিষয়ে ঐক্যমত হয়। মানে আলোচনা হয় 166টা বিষয়ে, ঐক্যমত হয় 64টা বিষয়ে। ওকে, জুলাই সনদ কি ধরনের সংস্কার? রাষ্ট্রীয় কাঠামো, গণতান্ত্রিক প্রশাসনিক সংস্কার। সনদে স্বাক্ষর অনুষ্ঠান কখন এবং কোথায় হয়? এটা মূলত 17 অক্টোবর 2025 জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। ওকে, খুব খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, 75 নম্বর যেটা আছে, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রথম ঘোষণা করা হয় 31 ডিসেম্বর 2025 ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে। সনদের খসড়া চূড়ান্ত ও দলগুলোর কাছে প্রেরণ করা হয়েছে 11 সেপ্টেম্বর, দলগুলোর কাছে প্রেরণ করা হয় 14 অক্টোবর। মানে খসড়া চূড়ান্ত হয় 11 সেপ্টেম্বর, দলগুলোর কাছে প্রেরণ হয় 14 অক্টোবর। ওকে, 77 নম্বর যে কোশ্চেন আছে, স্বাক্ষর অনুষ্ঠানের দিন কোন ধরনের ঘটনা ঘটে? বাংলাদেশে যে কমন ঘটনা, সংসদ ভবনের বাইরে সংঘর্ষের ঘটনা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও কিন্তু সেটা প্রকাশিত হয়। মানে ইজ্জতমান সব কিন্তু খাওয়াই দেয়। তো বাংলাদেশিরা আসলে যেখানেই যায় সেখানেই দেশের প্রচুর সুনাম নিয়ে আসে, সুনাম কুড়িয়ে একদম থলে ভর্তি করে ফেলে। এশিয়া কাপ 2025 সংক্রান্ত যে তথ্যগুলো এই মুহূর্তে আপনার জানা দরকার। এশিয়া কাপ 2025-এর চ্যাম্পিয়ন দেশ হলো ভারত, রানার্স আপ দেশ হলো পাকিস্তান। রানার্স আপ 2025 সালে এশিয়া কাপে ম্যান অফ দ্য ম্যাচ ছিল তিলক বর্মা, আর ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলো অভিষেক শর্মা। কে ম্যান অফ দ্য টুর্নামেন্ট? ম্যান অফ দ্য টুর্নামেন্ট মানে কি? যিনি পুরো টুর্নামেন্টে সব থেকে ভালো খেলেছে। ম্যান অফ দ্য ম্যাচ মানে কি? যে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচটা দেওয়া হয় ওই ম্যাচে যে সব থেকে বেশি ভালো খেলেছে। ওকে, তাহলে টুর্নামেন্ট দেখলাম। 82 নম্বর, 2025 সালে এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রহ করেছে অভিষেক শর্মা, তিনি 314 রান সংগ্রহ করেছে। আর সর্বাধিক উইকেট লাভ করেছে কে? কুলদীপ যাদব, ভারতের অন্যতম একজন হান্টার, উইকেট হান্টার। 17টি উইকেট কিন্তু তিনি লাভ করেছে। 2025 সালে এশিয়া কাপ কততম? এটা কিন্তু 17তম আসর ছিল এশিয়া কাপের। মানে আগেও কিন্তু আরও 17টা খেলা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এশিয়া কাপের আলো কয়টা? 16টা খেলা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। 2025 সালে এশিয়া কাপের আয়োজক দেশ ছিল কে? সংযুক্ত আরব আমিরাত। কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন অ্যান্তনিও গুতেরেস 13 মার্চ 2025, তিনি কিন্তু বাংলাদেশ সফর করেন। কবে? 13 মার্চ 2025 অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশ সফর করেছেন। তিনি কতদিনের জন্য? 4 দিনের জন্য বাংলাদেশ সফর করেন। গুতেরেসের মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের অবস্থা স্বচক্ষে দেখা। এই পর্যন্ত কতজন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছে? 5 জন। কতজন? বাংলাদেশের প্রথম সফরকারী জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? কুট ওল্ডহেইম। কে ছিলেন? কুট ওল্ডহেইম। কুট ওল্ডহেইম কবে বাংলাদেশে আসে? যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পর্যবেক্ষণ করার জন্য 1973 সালে কুট ওল্ডহেইম বাংলাদেশে আসে। আচ্ছা, এরপরে বাংলাদেশে জাতিসংঘের কোন মহাসচিব এসেছেন? প্রেস দ্য কোয়েরার, তিনি 1979 সালে বাংলাদেশে আসেন। কফি আনন বাংলাদেশে আসেন 2001 সালে। কফি আনন তিনি কিন্তু ঘানার নাগরিক। বান কি মুন বাংলাদেশে এসেছিল 2011 সালের 13 নভেম্বর। বান কি মুন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং জাতিসংঘের মহাসচিব ছিলেন।
বর্তমান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কতবার বাংলাদেশে এসেছে? 2 বার এসেছে। প্রথমবার এসেছিল 2018 সালের জুলাই মাসে। ওকে, 96টা কোশ্চেন আমরা সমাধান করলাম, 200টা কোশ্চেন আপনাদের সাথে শেয়ার করব। 97 নম্বর যে কোশ্চেনটা আছে, অ্যান্তোনিও গুতেরেস দ্বিতীয়বার বাংলাদেশে এসেছে 13 মার্চ 2025। আর সর্বশেষ অবশ্যই অ্যান্তোনিও গুতেরেস কতজন রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন? 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন। তাকে খাদ্য ও পুষ্টি বিষয়ক প্রেজেন্টেশন দেখানো হয়েছিল। জাতিসংঘের পরবর্তী মহাসচিবের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও কিন্তু চলে এসেছে। এমন হতে পারে পরবর্তী মহাসচিব হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। COP30 জলবায়ু সম্মেলন, তো এটার নাম হলো COP30 মানে 30তম, এটা আপনাকে বুঝতে হবে। যদি COP29 হইতো তার মানে 29তম, যদি 31 হইতো তার মানে 31তম। তো এটা কততম সম্মেলন? 30তম সম্মেলন। এই সম্মেলনটা হতে যাচ্ছে ব্রাজিলের বেলেম শহরে। কোথায়? ব্রাজিলের বেলেম। এখন কিন্তু আমি যখন ক্লাসটা রেকর্ড করতেছি তখন কিন্তু এই সম্মেলনটা চলমান, এবং এই সম্মেলনে বেশ কিছু আলোচিত ঘটনা কিন্তু ঘটেছে, আপনারা এগুলো দেখতে পারেন। তো এই যে 10ই নভেম্বর থেকে 21শে নভেম্বর পর্যন্ত এটা চলবে, যেহেতু এখন এটা রানিং আছে। আর COP30 সম্মেলনের আয়োজক দেশ অবশ্যই ব্রাজিল এবং দক্ষিণ আমেরিকার এবং সারা পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কারণ এই পৃথিবীর 55% কার্বন অক্সিজেন আসে কিন্তু এই অ্যামাজন বন থেকে। বিশ্বের জলবায়ুর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। COP30 এর সভাপতি কে? COP30 এর সভাপতি হলো আন্দ্রে কোরিও দো লাগো। কোন দেশ জলবায়ু কূটনীতি অফিস বন্ধ করে দিয়েছে? মানে নিম্নোক্ত যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর থেকে সারা বিশ্বে যে ক্লাইমেট চেঞ্জের কারণে ভালনারেবল যে কান্ট্রিগুলো আছে তাদের ক্ষতিপূরণ না দেওয়ার মানে দিবে না, এই জন্যই অন্য অজুহাত দেখিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র তাদের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে কূটনীতিক অফিস সেটা বন্ধ করে দিয়েছেন। COP30 কোন আন্তর্জাতিক সংস্থার অধীনে অনুষ্ঠিত হবে? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। জাতিসংঘের UNFCCC, খুব বেশি গুরুত্বপূর্ণ। রিসেন্টলি এই সিভিলাইজড ওয়ার্ল্ডে অত্যন্ত আনসিভিলাইজড একটা ইনসিডেন্ট কিন্তু আমরা দেখেছি, সেটা হলো সুদানের গৃহযুদ্ধকে কেন্দ্র করে সুদানের আল-ফাশের শহরের গণহত্যা। সেই সংক্রান্ত আমরা তথ্যগুলো জানবো। যেহেতু সুদানে খুব আলোচিত একটা ঘটনা ঘটে গেছে, সুদান সম্পর্কিত তথ্যগুলো আপনাকে জানতে হবে। মানে শুধুই যেটা এখন আলোচনায় আছে ওইটা জানলে হবে না, সুদান সম্পর্কিত তার জিওগ্রাফিক্যাল যে লোকেশন বা তার যে পলিটিক্যাল যে ইম্পর্টেন্স, এই বিষয়ের উপরও আপনাকে তথ্য জানতে হবে। ওকে, সুদান কোন মহাদেশে অবস্থিত? সুদান আফ্রিকা মহাদেশে অবস্থিত। সুদানের সরকারি ভাষা আরবি এবং ইংরেজি। সুদানের প্রধান ধর্ম হলো ইসলাম। আর সুদানের সঙ্গে 7টি দেশের সীমান্ত রয়েছে। সুদান কোন সাগরের উপকূলে বা সুদানের সাথে কোন সাগরের সংযুক্ত রয়েছে? লোহিত সাগর। কোন সাগর? লোহিত সাগর। কোন নদী সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? দেখি একটু রাইট আনসারটা করেন তো, কতজন রাইট আনসার করতে পারেন। তো আপনারা নীল নদ শুনতে শুনতে নীল নদের ইংরেজি যে নাইল, এটা কিন্তু অনেকেই ভুলে গেছেন। সো যদি প্রশ্নটা এমন আসে যে নাইল নদ খুঁজেই পাবে না যে এখানে তো নীল নদ নাই, কিন্তু নীল নদের ইংরেজি কিন্তু নাইল। সো কোশ্চেনটা এভাবেও কিন্তু আসতে পারে আপনাকে কনফিউজ করে দেওয়ার জন্য, কারণ প্রশ্নকর্তা সবসময়ই চাইবে আপনাকে একটা বিভ্রান্তিকর পরিস্থিতিদের মধ্য থেকে আপনি কতটুকু আসলে পারেন সেই জিনিসটা যাচাই করার জন্য। তো খুবই মজাদার একটা কোশ্চেন কিন্তু এটা ছিল। আশা করি আপনারা সবাই রাইট আনসার করতে পেরেছেন। RSF রিসেন্টলি সুদানে আল-ফাশের শহরে যে গণহত্যাটা চলেছে, এই গণহত্যাটা সংগঠিত করেছে বর্বর RSF বাহিনী দ্বারা। RSF এর পূর্ণ অর্থ হলো র্যাপিড সাপোর্ট ফোর্স। প্রকৃতপক্ষে এটা র্যাপিড জেনোসাইড ফোর্স, মানে যে পরিমাণ তারা হত্যা করেছে এবং নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং এই RSF সংগঠনটা কিন্তু সংযুক্ত আরব আমিরাতের মদতপুষ্ট একটি আধা সামরিক, যেটাকে বলা হয় মিলিশিয়া ফোর্স বা বাহিনী। RSF কোন সালে গঠিত হয়? এটা 2013 সালে গঠিত হয়। RSF এটি একটি আধা সামরিক বাহিনী। RSF এর প্রধান প্রতিদ্বন্দ্বী হলো সুদানের যে সেনাবাহিনী SAF। আমরা ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর কথা জানি, এটা কিন্তু ইরানের আয়াতুল্লাহ খামেনির একটি বিশেষ ফোর্স। তো এ ধরনের আধা সামরিক বাহিনী কিন্তু অনেক সময় একটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অনেক হুমকি হয়ে দাঁড়ায়, বিশেষত গৃহযুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। যেমন বাংলাদেশে কিন্তু একটি আধা সামরিক বাহিনী রয়েছে। কোনটা? কে কে রাইট আনসার করতে পারেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। বাংলাদেশের আধা সামরিক বাহিনী হলো বিজিবি, যেটা পূর্ব নাম হলো বিডিআর। বিজিবি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি আধা সামরিক বাহিনী। আর বাংলাদেশের সামরিক বাহিনী কিন্তু
বাংলাদেশ সেনাবাহিনী, যেটা আমরা আর্মি হিসেবে পরিচিত বা আর্মি হিসেবে জানি। তো বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের পূর্ণাঙ্গ সামরিক বাহিনী। আর বিজিবি এটা কিন্তু আধা সামরিক বাহিনী। এবং পুলিশ বা অন্যান্য যে আনসার বা এই ধরনের যে এই ধরনের যে বাহিনীগুলো আছে তারা কিন্তু প্রকৃতপক্ষে সিভিল, তারা কিন্তু কেউই সরাসরি ডিফেন্সের সাথে কিন্তু রিলেটেড না। তো পুলিশ এগুলো কিন্তু পুলিশ কিংবা আনসার এগুলো কিন্তু সব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, একই সাথে বিজিবি এটাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। আর বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী এই তিনটা কিন্তু বাংলাদেশ ডিফেন্স সিস্টেম বা ডিফেন্স মিনিস্ট্রি বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। সো এ ধরনের তথ্যগুলো কিন্তু আপনাদের জানা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই ধরনের তথ্য না জানলে অনেক সমীকরণ মিলাতে পারবেন না। আল ফাশেরের শহরটি কার শক্তি কেন্দ্র ছিল? সুদানের সেনাবাহিনীর শক্তি কেন্দ্র ছিল। সম্প্রতি সুদানের কোন শহরে মিলিশিয়া বাহিনী, মিলিশিয়া মানে আধা সামরিক বাহিনী, মিলিশিয়া বাহিনী এসএএফ হবে না, আরএসএফ হবে, আরএসএফ হবে, এটা ভুল হয়ে গেছে। আল ফাশের মানে এই যে রিসেন্টলি যে গণহত্যাটা ঘটলো এটা সুদানের আল ফাশের শহরে। আল ফাশের গণহত্যাকে তুলনা করা হচ্ছে ইতিহাসের অন্যতম একটি জঘন্য গণহত্যা রোয়ান্ডার গণহত্যার সাথে। বর্তমানে সুদানের উত্তর ও পূর্বাঞ্চল কার নিয়ন্ত্রণে রয়েছে? সুদানের যে সেনাবাহিনী যেটাকে বলা হয় এসএএফ। সুদানের বর্তমান সেনা প্রধান হলেন জেনারেল আবদেল ফাতাহ আল বুরহান। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, জেনারেল আবদেল ফাতাহ আল বুরহান। পোর্ট সুদান কোন সাগরের তীরে অবস্থিত? ডেফিনেটলি লোহিত সাগর, কারণ সুদানের একমাত্র তীরবর্তী সাগর হলো লোহিত সাগর। আল ফাশের গণহত্যা কতটা ভয়াবহ ছিল, যে এটা এত বেশি ভয়াবহ ছিল যে কৃত্রিম উপগ্রহ থেকে কিন্তু রক্ত দেখা গেছে, মানে কত বেশি ভয়াবহ ছিল। প্রফেসর ইউনুস জাতিসংঘের ৭৯তম অধিবেশন সম্পর্কে জানবো। এখন প্রশ্ন আসতে পারে, রিসেন্টলি তো আমরা দেখেছি যে জাতিসংঘের ৮০তম অধিবেশন হয়ে গেল, তাহলে আমরা কেন ৭৯তম অধিবেশন সম্পর্কে জানতেছি? ডেফিনেটলি আমরা ৮০তম অধিবেশন সম্পর্কে জানবো, কিন্তু প্রফেসর ইউনুস তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নেওয়ার পরে তিনি কিন্তু প্রথম ৭৯তম সম্মেলনে অংশগ্রহণ করেন। এবং এই ৭৯তম সম্মেলন ছিল একটি তথ্যের ভাণ্ডার। মানে এই ৭৯তম সম্মেলনে এত বেশি তথ্য তিনি উল্লেখ করেন, মানে বাংলাদেশের পক্ষ থেকে, যেটা অ্যাজ এ কম্পিটিটিভ এক্সামের প্রার্থী হিসাবে আপনার মাস্ট জানতে হবে। মানে এই তথ্যটা বলা যায় ওয়ান কাইন্ড অফ রিপোর্ট সমীক্ষা বলা যায় বা একটা পরিসংখ্যান বলা যায়। এই জন্য ৭৯তম অধিবেশন কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। ৭৯তম অধিবেশনে যোগদান করেছিলেন প্রফেসর ডক্টর ইউনুস। তিনি একই সাথে ৮০তম অধিবেশনেও যোগদান করে, মানে তিনি রাষ্ট্রপ্রধান না, সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করার পরে ২টা অধিবেশনে তিনি যোগদান করেছেন। জাতিসংঘের ৭৯তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্কে। অধিকাংশ অধিবেশনগুলো কিন্তু নিউ ইয়র্কেই অনুষ্ঠিত হয়, জাতিসংঘের সদর দপ্তরে। বাংলাদেশের গণ আন্দোলনকে ডক্টর মোহাম্মদ ইউনুস কি হিসাবে জাতিসংঘে উল্লেখ করেছিলেন? মনসুন রিভলিউশন বা মনসুন অভ্যন্তন বা বর্ষা মৌসুমের অভ্যন্তন। যেটা কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের গণ আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠায়? জাতিসংঘ পাঠায়। জাতিসংঘ মূলত তার যে আনসার নামে যে সংস্থা আছে তার মাধ্যমে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠায়। বাংলাদেশ জাতিসংঘের কতটি দেশে শান্তিরক্ষী পাঠিয়েছে? ৪৩টি দেশে। বাংলাদেশের সেনাবাহিনী, তারপরে বাংলাদেশের পুলিশ থেকেও কিন্তু গিয়েছে, বা বিমান বাহিনীর সদস্যরা কিন্তু শান্তিরক্ষী মিশনে কিন্তু অংশগ্রহণ করেছে। বাংলাদেশ কতটি মিশনে শান্তিরক্ষী পাঠিয়েছে? বাংলাদেশ হলো ৬৩টি মিশনে শান্তিরক্ষী পাঠিয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষায় অবদান রাখা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হলো চতুর্থ। মানে বাংলাদেশ সারা পৃথিবীতে জাতিসংঘের শান্তিরক্ষায় যতগুলো দেশ কন্ট্রিবিউট করে তার মধ্যে ৪র্থ নম্বর অবস্থানে রয়েছে। এখান থেকে কিন্তু সেনাবাহিনীদের একটা বড় আর্নিং আসে। সো এটা কিন্তু এই জন্য খুব বেশি তাৎপর্যপূর্ণ। শান্তিরক্ষায় এখনো পর্যন্ত ১৬৮ জন বাংলাদেশের জীবন দিয়েছে, শহীদ হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস জলবায়ু পরিবর্তনকে কি নামে উল্লেখ করেন? তিনি জলবায়ু পরিবর্তনকে অস্তিত্বের জন্য হুমকি হিসাবে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে উল্লেখ করেন। মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি সমাধানের জন্য বাংলাদেশের পক্ষ থেকে কি প্রস্তাব দেওয়া হয়েছে? দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান মানে পৃথিবীতে ইসরায়েল নামে যে রাষ্ট্রটা অলরেডি এক্সিস্ট করে সেটাও থাকবে, একই সাথে প্যালেস্টাইন বা ফিলিস্তিন নামে যে রাষ্ট্র আছে এটাও এক্সিস্ট করবে। এটাকে বলা হয় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। বাংলাদেশে কতজন রোহিঙ্গা আশ্রয় নিয়েছে? বাংলাদেশে এখনো পর্যন্ত ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। আচ্ছা, এরপর ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনটি কোন বিষয়ে হয়? ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনটি উন্নয়নের জন্য অর্থায়ন। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনটি কোন বিষয় নিয়ে হবে? উন্নয়নের জন্য অর্থায়ন। খুব গুরুত্বপূর্ণ।
কর ফাঁকি রোধে কোন আন্তর্জাতিক চুক্তি প্রস্তাব করা হয়েছে? ইন্টারন্যাশনাল ট্যাক্স কনভেনশন। ইন্টারন্যাশনাল ট্যাক্স কনভেনশন কোন সমস্যা বন্ধ করা অত্যাবশ্যক বলা হয়েছে? উন্নয়ন অর্থায়নে মানে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে অবৈধ অর্থ পাচার বন্ধ করাটা অত্যাবশ্যক বলে উল্লেখ করা হয়েছে। নিরাপদ এবং নিয়মিত অভিবাসন নিশ্চিতে কোন চুক্তি উল্লেখ করা হয়েছে? গ্লোবাল কম্প্যাক্ট অন মাইগ্রেশন। রিসেন্টলি কিন্তু মাইগ্রেশন বা অভিবাসন খুব আলোচিত একটা ইস্যু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সবথেকে যে ইস্যুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হলো মাইগ্রেশন বা অভিবাসন নীতি, যেটা ট্রাম্প কিন্তু কট্টর অভিবাসন নীতিতে বলা যায় যে অভিবাসন বিষয়ে কিন্তু তিনি খুবই কট্টর, মানে অন্যান্য দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে আসবে, বসতি স্থাপন করবে, নাগরিকত্ব পাবে, এই বিষয়ে কিন্তু তিনি কোনোভাবেই ছাড় দিতে রাজি না। অন্যদিকে আমরা রিসেন্টলি দেখছি যুক্তরাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ শহর এবং সারা পৃথিবীর বাণিজ্যিক রাজধানী নিউ ইয়র্ক সিটিতে জোহরান মামদানি তিনি কিন্তু মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি 7 বছর বয়সে কিন্তু উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন একজন মাইগ্রেন্ট বা একজন অভিবাসী হিসাবেই। তো যে অভিবাসীটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণার প্রধান এজেন্ডা ছিল, সেই অভিবাসনের অপোজিশন একটা পজিশন হোল্ড করে জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হলো। দুইটা বিষয় খুবই কন্ট্রাডিক্টরি ফ্যাক্ট। তো এই দুইটা বিষয়ে আসলে ইনফরমেশন আপনারা জানবেন যারা জিওপলিটিক্যাল বিষয়ের প্রতি ইন্টারেস্টেড। কোন সমস্যাকে বন্ধ করা অত্যাবশ্যক বলা হয়েছে উন্নয়ন অর্থনীতিতে? অবৈধ অর্থ পাচার, এটা বললাম। নিরাপদ এবং নিয়মিত অভিবাসন নিশ্চিতে কোন, এটাও বলেছি। প্রতি বছর বাংলাদেশের শ্রম বাজারে কতজন তরুণ যুক্ত হচ্ছে? প্রায় 25 লাখ তরুণ প্রতি বছর বাংলাদেশের শ্রম বাজারে যুক্ত হচ্ছে। বাংলাদেশের মানুষ তো আসলে বৃদ্ধপন তো যায় না, তার আগেই বিভিন্ন কারণে মৃত্যু চলে আসে। বাংলাদেশের জনশক্তির কত অংশ তরুণ? 2/3 ইউরোপের দেশগুলোতে কিন্তু বেশিরভাগই সব বৃদ্ধ। কোন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাকে সম্ভাব্য বিপজ্জনক বলা হয়েছে? অটোনোমাস ইন্টেলিজেন্স। খুব গুরুত্বপূর্ণ, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই অটোনোমাস ইন্টেলিজেন্সের কথা উল্লেখ করেছেন। অটোনোমাস ইন্টেলিজেন্স কেন উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে? এটি মানুষের অস্তিত্বকে বিপন্ন করতে পারে। কোন 2 সহযোগিতা মডেল বৈশ্বিক দক্ষিণের জন্য উপকারী? একটা হলো দক্ষিণ দক্ষিণ ত্রিভুজীয় সহযোগিতা মডেল, খুব গুরুত্বপূর্ণ। 46 নম্বর সরি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু, কোন বিষয়ে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে? বৈশ্বিক মহামারী চুক্তি বিষয়ে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশ কোন অধিকারকে ভ্যাকসিন মুক্ত, কোন অধিকার থেকে ভ্যাকসিনকে মুক্ত করার ঘোষণা দিয়েছে? মেধাস্বত্ব বা কপিরাইট অধিকার থেকে ভ্যাকসিনকে মুক্ত করার ঘোষণা দিয়েছে। মানে ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে কোনো কপিরাইট থাকবে না কোনো নির্দিষ্ট দেশের, এটাই আর কি। ক্ষুদ্র ঋণ বিষয়ক জাতিসংঘের সাধারণ পরিষদের রেজুলেশন কবে গৃহীত হয়? 1999 সালে। জাতিসংঘের কোন সালকে ইয়ার অব দ্য মাইক্রো ক্রেডিট ঘোষণা করেছিল? 2005 সাল। ফ্রেন্ডস অব মাইক্রো ক্রেডিট সংগঠনটি বাংলাদেশের উদ্যোগে গঠিত হয়েছিল। মূলত এই সবগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের অনবদ্য অবদান। কালচার অফ পিস সংক্রান্ত জাতিসংঘের রেজুলেশনটি কত সালে গৃহীত হয়? 2001 সালে। এই সবগুলো কথা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস 79তম জাতিসংঘের অধিবেশনে তিনি তার বক্তব্যে কিন্তু তিনি উল্লেখ করেন। এই সবগুলো তথ্যই কিন্তু তার বক্তব্যের উল্লেখকৃত তথ্য থেকে নেওয়া। নারী শান্তি এবং নিরাপত্তা বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন নম্বর, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, 1325, মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার পাবে এই কোশ্চেনটা। রেজুলেশন 1325 কোন বিষয়ে গৃহীত হয়? নারী শান্তি এবং নিরাপত্তা। নিউ ইয়র্ক সিটি নির্বাচন একটু আগেই বলেছি, জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটিতে কিন্তু তিনি রিসেন্টলি নির্বাচিত হয়েছেন। আর এখানে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আছে সেগুলো একটু আমি বলি। মামদানি কোন পার্টি থেকে নির্বাচিত হয়েছেন? তিনি ডেমোক্রেটিক পার্টি। আর তিনি কোন রাজনৈতিক সংগঠনের সদস্য? ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা। মামদানির জন্ম হলো উগান্ডার কাম্পালা। তারপর তিনি 7 বছর বয়সে নিউ ইয়র্কে আসেন। আর তিনি কোন কলেজের কোন সংগঠন প্রতিষ্ঠা করেন? স্টুডেন্ট ফর রাইটস ইন প্যালেস্টাইন। মানে তিনি কিন্তু মানে সম্পূর্ণ পশ্চিমা আদর্শের বলা যায় বাইরে যে নিউ ইয়র্কের মতো একটি শহরে মেয়র নির্বাচিত হয়েছে। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে মামদানি প্রথম কোন পরিচয়ে? তিনি প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। তিনি ভারতীয় বংশোদ্ভূত একজন নাগরিক। প্রথম মুসলিম, প্রথমত তিনি অন কাইন্ড অফ সোশ্যালিস্ট, এবং তিনি কিন্তু একজন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মানে ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি, যিনি নিউ ইয়র্কের মতো সিটি, যেটাকে বলা হয় বিশ্ব বাণিজ্যের রাজধানী, সেখানে মেয়র নির্বাচিত হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ RPO
মানে এই আরপিও জিনিসটা যে কত বেশি গুরুত্বপূর্ণ, আবার অনেকে আরপিও জিনিসটা বোঝেই না। আপনি কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করবেন আর আরপিও বুঝবেন না, ভাই আপনার পরীক্ষায় অংশগ্রহণ করার দরকার নাই। এটা বর্তমান সময়ের ওয়ান অফ দ্য হট টপিকস ফর রিসেন্ট অ্যাফেয়ার্স অর কারেন্ট অ্যাফেয়ার্স। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও কবে পাস হয়? প্রথম এটা পাস হলো 26শে ডিসেম্বর 1972। আরপিও কোন দুটি পুরনো আইন বাতিল করে? এটি হলো লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার এবং 1970 সালের নির্বাচন অধ্যাদেশ। নির্বাচন কমিশনে দল নিবন্ধনের শর্ত হলো 3টা। মানে কোনো একটা দল যদি নিবন্ধিত হয়, কিছুদিন আগে আমরা আম জনতার দলের চেয়ারম্যান তারেকের অনশনের কথা কিন্তু দেখেছি, অনশনের কথা। সংশোধিত আরপিও 2025 কখন গেজেট আকারে প্রকাশিত হয়? 4 নভেম্বর 2025-এ প্রথম গেজেট আকারে প্রকাশিত হয়। রিসেন্টলি এই টপিক্সটা যেহেতু বাংলাদেশের জাতীয় নির্বাচন খুব বেশি গুরুত্বপূর্ণ, আর জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই আরপিও 2025 অনুযায়ী ইসিকে কোন নতুন ক্ষমতা দেওয়া যায়? আচ্ছা, আরপিও কিন্তু একটা আইন, মানে আরপিও জিনিসটা যারা বলছে না, এটা হলো গণপ্রতিনিধিত্ব আইন, মানে নির্বাচন সংক্রান্ত যে রুল বা বিধিবিধান যেগুলো আছে, রুল অ্যান্ড রেগুলেশন, এই জিনিসটাই হলো আরপিও। নতুন ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে, নতুন ক্ষমতা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন চাইলে নির্বাচন স্থগিত ঘোষণা করতে পারে। এই ক্ষমতাটা রিসেন্টলি নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে, ইসিকে দেওয়া হয়েছে। আর কখন এমপি অযোগ্য হবে? যদি পালাতক হয়, মানে পালাতক হলে কিন্তু অযোগ্য। না ভোটের বিধান কোন ক্ষেত্রে প্রযোজ্য? একক প্রার্থী থাকলে না ভোটের বিধান কিন্তু প্রযোজ্য। আচ্ছা, আমরা রিসেন্টলি এই যে খায়রুলের কথা আপনারা কারা কারা জানেন একটু কমেন্ট করে জানাবেন। তো খায়রুল কিন্তু বারবারই এই না ভোটের কথা বলে। তো খায়রুলের কাছ থেকে যে কেউ কিন্তু চাইলে নমিনেশন নিতে পারেন, খুব আলোচিত একজন ব্যক্তি। বিদেশে বসবাসরত ভোটাররা কোন পদ্ধতিতে ভোট দিতে পারবে? পোস্টাল ব্যালট পদ্ধতির মাধ্যমে। পোস্টাল ব্যালট পদ্ধতির মাধ্যমে। প্রকৃতপক্ষে পোস্টাল ব্যালটে কোন নতুন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে? অনন্য শনাক্তকারী নম্বর, মানে এটা আসলে বাংলায় বললে তো হয় না, এটা হলো ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার আর কি, ইংরেজিতেই মূলত এটা বলতে হবে। 172 নম্বর কোশ্চেন, মিথ্যা তথ্য বা ফেক নিউজ কোন অনুচ্ছেদের দণ্ডনীয় অপরাধ? এই আরপিও 73 নম্বর অনুচ্ছেদে। প্রার্থী মনোনয়নের সাথে কোন নথি বাধ্যতামূলক? আয়কর রিটার্ন মাস্ট থাকতে হবে, মানে আপনার কত টাকা ট্যাক্স দিয়েছেন এর জন্য আয়কর রিটার্নটা হলো আপনি ট্যাক্স সাবমিট করার পরে আপনার একটা ডকুমেন্ট দিবে, ওই ডকুমেন্টটা মাস্ট থাকতে হবে, যেটা আয়কর রিটার্ন হিসেবে পরিচিত। প্রার্থীর জামানত কত থেকে কত রাখা হয়েছে? একজন প্রার্থীকে 20,000 থেকে 50,000 টাকা জামানত দিতে হবে। আমরা জামানত বাতিলের কথা জানি না, তো জামানত বাতিল নির্দিষ্ট সংখ্যক ভোট না পাইলে কিন্তু জামানত বাতিল হয়ে যায়। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আসলে এবছর যেহেতু এনসিপি 300টা আসন দিবে, কিংবা নূরের গণ অধিকারও 300টা আসন দিতে পারে, তো সব থেকে বেশি হয়তো এই দুইটা দলে জামানত বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এমপি অযোগ্যতা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কে দিবে? নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে বা অযথা ঘোরাঘুরির শাস্তিযোগ্য অপরাধ হলো 79 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ভোট কেন্দ্রে। আচ্ছা, যদি কেউ সমান ভোট পায়, মানে দুইটা প্রার্থী যদি সমান ভোট পায়, তাহলে পুনরায় আবার নির্বাচন হবে। তো পুনরায় আবার নির্বাচন হবে, গণনা করে তো লাভ নাই, পুনরায় নির্বাচন হবে। আরপিও কোন সংস্থার নির্বাচনে রিটার্নিং অফিসার নিয়োগ দিবে? রিটার্নিং অফিসার নিয়োগ দিবে হলো নির্বাচন কমিশনার। 2020 সালের আরপিও সংশোধন করে কোন ক্ষমতা কমাতে চেয়েছিল? দল নিবন্ধন সংক্রান্ত ক্ষমতা কমাতে চেয়েছিল। আচ্ছা, এরপরে জিআই পণ্য সংক্রান্ত বেশ কিছু তথ্য আমরা জানবো। জিআই পণ্য, যেটাকে বলা হয় ভৌগোলিক নিদর্শক বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর। তো বাংলাদেশের প্রথম জিআই পণ্য হলো জামদানি শাড়ি। 2016 সালের 17 নভেম্বর জামদানি শাড়ি প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। দ্বিতীয় জিআই পণ্য হলো ইলিশ মাছ। 17 আগস্ট 2017 সালে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। আমি জিআই পণ্য সংক্রান্ত আগে যে আলোচনাটা করেছিলাম ওখানে আনফরচুনেটলি আমার দুইটা তথ্য ভুল দেওয়া হয়ে গেছিলো। এখানে যে তথ্যগুলো আছে এটাই কিন্তু রাইট তথ্য, ঠিক আছে। আচ্ছা, 184 নম্বর, বর্তমানে বাংলাদেশে মোট কতটি জিআই পণ্য রয়েছে? বর্তমানে বাংলাদেশে 60টি এবং সর্বশেষ হলো ফরিদপুরের পাট। তো এটা যেহেতু খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, সো পরীক্ষার আগে আপডেটটা দেখে নেবেন, পরীক্ষার আগে অবশ্যই আপডেটটা দেখবেন। আর বাংলাদেশের জিআই সংক্রান্ত জিআই পণ্য নিবন্ধন দেয় মূলত পেটেন্ট ডিজাইন ট্রেডমার্কস অধিদপ্তর, ডিপিডিটি। বাংলাদেশের সর্বশেষ ফরিদপুরের পাট।
আচ্ছা, জাতিসংঘের ৮০তম অধিবেশন সম্পর্কে জানবো। ৮০তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ১০ম বক্তা হিসেবে বক্তব্য দিয়েছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব হলো শফিকুল আলম। ঠিক আছে, শফিকুল আলম ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব। বাংলাদেশ এখনো পর্যন্ত কয়টি সংস্কার কমিশন গঠিত হয়েছে বলে ডক্টর মোহাম্মদ ইউনুস ৮০তম অধিবেশনে উল্লেখ করেন? ১১তম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। স্বাধীন নিউট্রাল কমিশন গঠন করা হয় মূলত একটা নিউট্রাল কোনো একটা কাজ করার জন্য, যেমন বিভিন্ন সময় তদন্ত কমিশন করা হয়, যেন স্বাধীনভাবে ওই কমিশনটা একটা তদন্ত করতে পারে, ইনভেস্টিগেশন করতে পারে। UNGA মানে এই সম্মেলনের সংক্ষিপ্ত নাম। ৮০তম অধিবেশনে প্রফেসর ইউনুসের সঙ্গে কতজন রাজনীতিবিদ ছিলেন? মানে সম্মেলনে কিন্তু ৬ জন রাজনীতিবিদ ছিলেন। আর জাতিসংঘের এই সদর দপ্তরে রোহিঙ্গা, মুসলিম, অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যে সম্মেলনটা নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে হয়েছে। সম্প্রতি বাংলাদেশ প্রথমবারের মতো নিচের কোন জরিপ প্রকাশ করে? আনপেইড হাউজহোল্ড প্রোডাকশন স্যাটেলাইট অ্যাকাউন্ট। আনপেইড হাউজহোল্ড প্রোডাকশন স্যাটেলাইট অ্যাকাউন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ৮০তম অধিবেশনে তার বক্তব্যে তিনি উল্লেখ করেছেন। প্রফেসর ইউনুসের সঙ্গে কতজন রাজনীতিবিদ ছিলেন? ৬ জন, এবং ৬ জনই কিন্তু এই যে ৮০তম অধিবেশনেও কিন্তু তিনি যোগদান করেছিলেন। মূলত এই ৬ জন রাজনীতিবিদ ছিল বিএনপি, জামায়াত ইসলাম এবং এনসিপি থেকে। এই তিনটা, এনসিপির জারা এবং আক্তার ছিল, জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর তাহের ছিল, মির্জা ফখরুল ছিল, আরও কারা কারা ছিল। শেষ মুহূর্তে আমরা ভেরি রিসেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। খুবই রিসেন্ট কোশ্চেন এগুলো। সম্প্রতি খুব দ্রুত সময় ১০০০ রান সংগ্রহ করেছে এশিয়া কাপের ম্যান অফ দ্য ম্যাচ হওয়া প্লেয়ার অভিষেক শর্মা। খুব হিটার ব্যাটিং। সম্প্রতি পাকিস্তানের কোন প্রদেশে স্বর্ণের বিশাল মজুদ পাওয়া গেছে? খাইবার পাখতুনখোয়া। বিশাল একটা স্বর্ণের মজুদ পাওয়া গেছে, যেটা পাকিস্তানের অর্থনীতিতে খুব বেশি গুরুত্ব রাখছে, কারণ এই স্বর্ণের অর্থ দিয়ে বলা যায় পাকিস্তানের যত বৈদেশিক ঋণ আছে সবগুলো মেটানো সম্ভব বলে অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু ইতিমধ্যে জানিয়েছে। সম্প্রতি কোন দেশে ঘূর্ণিঝড় কালমায়েগি আঘাত করে? ফিলিপাইনে। রিসেন্টলি, ভেরি রিসেন্ট। ওয়্যারলেস চার্জিং সড়ক চালু হতে যাচ্ছে ফ্রান্সে। ২০২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেছে কতজন? খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। ২০২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেছে ১৪ জন ব্যক্তি, একজন মুসলিমও কিন্তু লাভ করেছে, সে সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছি। ২রা জুন ২০২৬ কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি মানে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল শুধু না, আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টও কিন্তু হতে পারে, সদস্যপদ ত্যাগ করে হাঙ্গেরি সদস্যপদ ত্যাগ করে। ৩০শে অক্টোবর থেকে ১৩ই নভেম্বর ২০২৫ ইউনেস্কো ৪৩তম সম্মেলনের সভাপতি করবে কোন দেশ? বাংলাদেশ। খুব গুরুত্বপূর্ণ তথ্য। তো দেখুন ২০০টা, এবং আপনারা গুনলে ডেফিনেটলি ২০০টা পাবেন, মানে একটাও কম নাই, বেশিও নাই। ২০০টা সাম্প্রতিক প্রশ্নে আপনাদের সাথে আলোচনা করলাম। এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। যারা নতুন তারা তো সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজের থেকে ক্লাস করলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, কারণ এই ধরনের মজার ক্লাসগুলো আমরা কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছি। আমাদের কোর্সে ভর্তি হতে যারা আগ্রহী, স্ক্রিনে যে নাম্বারটা বারবার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তবে ভাই কেউ পিডিএফ চাওয়ার জন্য আমার পার্সোনালি নক দিয়েন না, কারণ পিডিএফগুলো আমরা গ্রুপের মাধ্যমে দিয়ে দিই। বিশেষত যারা কমেন্ট করে, ডান লেখে, আপনারা যারা ক্লাসটা শেষ পর্যন্ত করছেন মাস্ট ডান লিখবেন, আপনাদেরকে গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, গ্রুপ থেকে পিডিএফটা নেবেন। কেউ পার্সোনালি দয়া করে নক দিবেন না, কারণ ভাই শত শিক্ষার্থী, আমরা শত শিক্ষার্থীকে পার্সোনালি দেওয়া টোটালি ইম্পসিবল। এটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। সো গ্রুপ থেকে সবাই পিডিএফগুলো নিয়ে নেবেন, আমাদের গ্রুপগুলোতে আপনারা যুক্ত থাকবেন, পিডিএফগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই যারা অ্যাডমিশন শিক্ষার্থী তোমাদেরকে বলবো তোমরা সব আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকো, কারণ আমাদের সবগুলো ক্লাস, মানে শুধু সাম্প্রতিক জিকে না, প্রত্যেকটা ক্লাসে এ ধরনের প্রিমিয়াম ক্লাস থাকবে। সো এই প্রিমিয়াম ক্লাসগুলো যদি আমার সবসময়ই পেতে চাও তাহলে আমাদের ইন্টেনসিভ কেয়ারে তোমরা থাকবা আশা করি। তো পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা অ্যাডমিশন শিক্ষার্থী বা জব অ্যাসপায়ারেন্ট আপনাদের জন্য অনেক শুভকামনা।